আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার সমাধান করতে হয় এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। যদিও গত দিন কিন্তু আমি একটা লেকচার আপলোড করেছি, যদি দেখে না থাকো তাহলে পূর্বের ভিডিওটা দেখে আসার আমন্ত্রণ রইল। তাহলে আমরা বলছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। একটা বিক্রিয়ার অর্ধেক জারণ এবং অর্ধেক অংশে কি হয়, বিজারণ হয়। তো জারণ এবং বিজারণ কাকে বলে যদি একটু রিকল করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো যে ইলেকট্রনের ছাড়ন মানেই হলো জারণ এবং ইলেকট্রনের গ্রহণ মানে হচ্ছে বিজারণ। অপর ভাবে বলতে পারি যে ধনাত্মক সংখ্যার মানে জারণ সংখ্যার বা ধনাত্মক সংখ্যার বৃদ্ধি হলো জারণ, আবার ধনাত্মক সংখ্যা হ্রাসটাকে বলি আমরা বিজারণ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার কিভাবে জারণ বিজারণের মাধ্যমে সমাধান করতে হয় এ বিষয়ে পূর্বেও বলেছি, আজকেও বলবো যে আমাদের বেশ কয়েকটা কাজ আগে করতে হবে। প্রথমত রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করাবো, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার সাথে সাথে বিক্রিয়া সমাধান করে ফেলবো। তো আমি এখানে একটা রাসায়নিক সমীকরণ দেখিয়েছি যে ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন হয়। তো এখানে দেখো ক্লোরিন কয়টা আছে, 3 আর 2 5, এখানে 5টা ক্লোরিন আছে, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস। তার মানে আমার প্রথম স্টেপ কিন্তু শেষ, যে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করা আছে। এরপরের স্টেপটা কি বলছিলাম, যে নিরপেক্ষ যে অণুগুলো আছে, অথবা আমি বলতে পারি যে একই মৌল দ্বারা গঠিত যে অণুগুলো আছে, অথবা বলতে পারি দ্বিপরমাণু যে গ্যাসগুলো আছে তাদের জারণ মান কিন্তু শূন্য হয়। খেয়াল করে দেখো যে এখানে ক্লোরিন একই মৌল দ্বারা ক্লোরিন ক্লোরিন বন্ধনে আবদ্ধ আছে, সুতরাং তাদের জারণ মান কি হবে বলতো, শূন্য। এবার খেয়াল করো যে যৌগের মধ্যে প্রথম যে মৌলটা থাকবে তাকে আমরা কি সংখ্যায় এবারে চিহ্নিত করব, ধনাত্মক সংখ্যা দ্বারা, এবং পরের যেটা থাকবে তাকে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করব। অনুরূপভাবে দেখো এখানেও যে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, প্রথম কে আছে ফসফরাস, একে দিব আমরা প্লাস এবং ক্লোরিনকে দিব আমরা মাইনাস। 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ হচ্ছে কে কত যোজনী ইউজ করেছে সেই যোজনী গুলো দিব, অথবা সহজ কথায় যদি বলি যে এদের নিচে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো কি হবে, এক্সচেঞ্জ হবে। অর্থাৎ দেখো ফসফরাসের কাছে কিছুই নেই, তার মানে 1 আছে, এই 1টা যাবে কোথায়, ক্লোরিনের জায়গায়। হ্যাঁ, এবং ক্লোরিনের সাথে যে 3 আছে এই 3 চলে যাবে কোথায়, ফসফরাসের জায়গায়। তাহলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি। অনুরূপভাবে দেখো এখানে ফসফরাসের ছিল 1, ক্লোরিনের পাশে চলে যাবে, এবং ক্লোরিনের সাথে কি আছে 5, 5 আসবে কোথায়, ফসফরাসের জায়গায়। এবার তৃতীয় কাজ শেষ। এরপর আমাকে খুঁজে বের করতে হবে দর্শক আয়ন। দর্শক আয়নকে, তো দর্শক আয়ন কাকে বলে এর আগেও বলছিলাম যে যে সমস্ত পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ার জারণ সংখ্যার কোনো পরিবর্তন করে না তাদেরকে বলবো আমরা দর্শক আয়ন। এখানে খেয়াল করে দেখো যে এই জায়গায় 3টা ক্লোরিন, তার পূর্বেও জারণ সংখ্যা ছিল কি -1, এবং বিক্রিয়ার পরেও জারণের সংখ্যা কি আছে -1, তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে না। এই যে 3টা ক্লোরিন পরমাণু আমার আছে, এই 3টা ক্লোরিন পরমাণু হলো কি আমার দর্শক আয়ন, এইগুলো আমার দর্শক আয়ন। তাহলে এই 3টা হলো আমার দর্শক আয়ন ক্লোরিন। পুনর্ভাবে খেয়াল করে দেখো তো, এখানে ক্লোরিন শুরুতে কি ছিল, 0, কিন্তু রাসায়নিক বিক্রিয়া শেষে তার হয়েছে কি -1। সুতরাং এ কিন্তু বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান করেছে। এবার খেয়াল করো দর্শক আয়ন শেষ। দর্শক আয়ন বের করা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখবো যে কার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। যার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে তার যার তার হবে কি জারণ, যার ধনাত্মক মান বৃদ্ধি পাবে, যার ধনাত্মক মান বৃদ্ধি পাবে তার হবে জারণ, আর যার ধনাত্মক মানটা হ্রাস পাবে তার হবে কি বিজারণ। খেয়াল করে দেখো যে ফসফরাসের এখানে কি ছিল +3, কিন্তু বিক্রিয়া শেষে ফসফরাস হয়ে গেছে কত, +5। তাহলে তার ধনাত্মক মান বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, বলে বৃদ্ধি পেয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে ফসফরাসের এই ক্ষেত্রে হয়েছে কি জারণ। তাহলে আমি বলতে পারি যে এখানে ফসফরাসের কি হয়েছে, ফসফরাসের হয়েছে এখানে
জারণ। এবার খেয়াল করে দেখো, ক্লোরিন শুরুতে কি ছিল? 0। বিক্রিয়া শেষে হয়ে গেছে কি -1। দেখো তো, 0 থেকে -1 কম না ছোট? অবশ্যই ছোট। 0 থেকে -1 ছোট, তার মানে কি তার জারণ সংখ্যা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে তার হবে কি বিজারণ। তাহলে এখানে ক্লোরিনের এই জায়গায় ক্লোরিনের কি হয়েছে বলতো? ক্লোরিনের হয়েছে এখানে বিজারণ। ওকে, তাহলে আমি যদি বলি যে অর্ধজারণ, অর্ধজারণ এবং অর্ধ বিজারণ, অর্ধজারণ এবং অর্ধ বিজারণের মাধ্যমে বিক্রিয়ার সমাধান করতে হবে। যখন আমি অর্ধজারণ লিখবো, এখানে জারণ হয়েছিল কার? বলে ফসফরাসের। সো ফসফরাস শুরুতে কি ছিল? ফসফরাস শুরুতে ছিল +3 আয়ন হিসেবে, 3+। দেখো, 3+ বা +3, সে কি করেছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে +5 এ পরিণত হয়েছে না? তাহলে এখানে ফসফরাস কি করেছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু P5+ আয়নে পরিণত হয়েছে। অনুরূপভাবে খেয়াল করো, ক্লোরিন শুরুতে কি ছিল? ক্লোরিনের হয়েছে বিজারণ। ক্লোরিন শুরুতে ছিল কি 0, শেষে কি হয়েছে? ক্লোরিন মাইনাস। সো ক্লোরিন মাইনাস মানে কি? একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখানে আমার ক্লোরিন আছে কয়টা? বলে 2টা। তাহলে গ্রহণ করবে কয়টা? 2টা। তাহলে এই যে ত্যাগকৃত যে 2টা ইলেকট্রন, এ কি করবে? 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে এবং এখানে কি হবে? 2Cl-। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে না? তোমার একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ক্লোরিন ছিল 5টা, আপনি এখানে ক্লোরিন লেখেন 2টা। তুমি খেয়াল করে দেখো, এই যে 3টা ক্লোরিন, এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, মানে করছে বাট জারণ সংখ্যার কোনো চেঞ্জ করে নাই। সো এই 3টা দর্শক আয়ন বাদ দিলে 5টা থেকে থাকে কয়টা? 2টা। এই 2টাই কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। সো এবার যদি আমি সমতাকরণ করি তাহলে এখানে কি দাঁড়াবে? ফসফরাস কি ছিল? 3+ প্লাস ক্লোরিন, এখানে এটা তো চলেই যায়। এরপর থাকলো কি? ফসফরাস 5+ 2Cl-। আশা করি জারণ এবং বিজারণের মাধ্যমে যে বিক্রিয়ার সমতাকরণ করা হলো এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরো একটি প্রশ্ন সমাধান করব। এর মাঝে বলে রাখি, যদি তোমরা আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে যদি এরকম ভিডিও আরো পেতে চাও। তাহলে চলো কথা না বলি, পরে কি প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু সমাধান করা যায়। দেখো, পরের কি প্রশ্ন আছে? পরে দেওয়া আছে কি? জিঙ্কের সাথে যদি আমি ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে আমার এখানে তৈরি হবে কি? তৈরি হবে জিঙ্ক ফসফেট প্লাস তৈরি হবে হাইড্রোজেন। জিঙ্ক ফসফেট এবং তৈরি হবে আমার হাইড্রোজেন। এবার খেয়াল করে দেখো তো, রাসায়নিক বিক্রিয়া তো সংঘটিত করলাম, নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমাকে সমতাকরণ করতে হবে। খেয়াল করে, এখানে জিঙ্ক আছে কয়টা? একটা। এখানে জিঙ্ক আছে কয়টা? 3টা। তাহলে এর পাশে 3 দিয়ে দাও। জিঙ্ক 3টা হয়ে গেল। ফসফেট এখানে আছে 2টা। ঠিক এখানে খেয়াল করে দেখো যে এখানে ফসফেট কিন্তু, হ্যাঁ, এখানে ফসফেটের সামনে যদি 2 দিয়ে দিই, ফসফরিক অ্যাসিড 2 দিয়ে দিই, তাহলে আমার হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 6টা। হাইড্রোজেন হয়ে গেল 6টা, বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে হাইড্রোজেন এখানে 3 দিলে কত হবে? 3টা হাইড্রোজেন, 3 দিয়ে মানে 6, এখানে 6টা হাইড্রোজেন, 3টা জিঙ্ক, 3টা জিঙ্ক। আর ফসফরাস ছিল 2টা, অক্সিজেন হচ্ছে 8টা। ওকে, আমার রাসায়নিক বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে গেছে। সো এর পরের যে স্টেপ, সেই স্টেপটা কি করতে হবে? এখানে দেখতে হবে যে কে রাসায়নিক বিক্রিয়ায় তার জারণ সংখ্যার কোনো পরিবর্তন করে নাই, অর্থাৎ দর্শক আয়নটাকে। তাহলে শুরুতে আমি কি দিব? নিরপেক্ষ পরমাণু যে ছিল তার অবশ্যই জারণ সংখ্যা কি হবে? 0 হবে। এখানে হাইড্রোজেনের শুরুতে কি দিব? প্লাস, ফসফেটের শুরুতে কি দিব বলতো? মাইনাস। এখানে জিঙ্কের সামনে কি দিব? প্লাস, ফসফেটের সামনে দিব কি? মাইনাস। এবং নিরপেক্ষ দেখো, হাইড্রোজেন যে আয়ন আছে, পরমাণু অণু আছে,
এদের জারণ সংখ্যা কি হবে? 0। এবার খেয়াল করো, দ্বিতীয় 3 নম্বর কাজ শেষ। এরপর কি করব, আমরা সংখ্যাগুলো এক্সচেঞ্জ করে ফেলবো। এখানে খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের সাথে ছিল 3, এই 3 যাবে কোথায়? এইখানে। এবং এই ফসফেটের সাথে কিছু নাই, তার মানে কি আছে বলতো? 1 আছে। 1টা যাবে কোথায়? এই যে হাইড্রোজেনের সাথে যাবে আমার 1। অনুরূপভাবে এখানে খেয়াল করো, জিঙ্কের সাথে দেখো, জিঙ্ক তার যদি 2 ইউজ করেছে, সো এই ফসফেটের সাথে যে 2, এটা যাবে জিঙ্কের জায়গায়, জিঙ্কের সাথে 3, এটা যাবে কি আমার? ফসফেটের জায়গায়। এবার তুমি খেয়াল করো যে এখানে দর্শক আয়ন আছে কোনটা? এই ফসফেট, ফসফেটের রাসায়নিক বিক্রিয়ার শুরুতেও কি ছিল? তার যাওয়ার মান ছিল -3। এখানে বিক্রিয়া শেষেও তার যাওয়ার মান কি আছে বলতো? -3। সুতরাং আমি বলতে পারি যে PO4, এই 3 মাইনাস, এরা হলো কি? দর্শক আয়ন। এরা হলো আমার দর্শক আয়ন। এবার খেয়াল করো যে জিঙ্ক শুরুতে কি ছিল? জিঙ্ক শুরুতে ছিল 0, জিঙ্ক পরবর্তীতে হয়ে গেছে কত? +2। তার মানে কি? তার জারণ সংখ্যা কি হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার কিন্তু হবে কি? ধনাত্মক মান বৃদ্ধি পেয়েছে মানেই তার জারণ। তাহলে এখানে জিঙ্কের হয়েছে আমার জারণ। এবার খেয়াল করো, হাইড্রোজেনে কি ছিল? +1, সেখান থেকে হাইড্রোজেন কি হয়ে গেছে এখানে বলতো? 0। তার মানে হাইড্রোজেনের হয়েছে কি এখানে? জারণ সংখ্যা +1 থেকে 0, তার মানে হ্রাস পেয়েছে। সুতরাং হাইড্রোজেনের হয়েছে কি এখানে? বিজারণ। এবার দেখো যদি আমি লিখি যে অর্ধজারণ, অর্ধজারণ এবং অর্ধবিজারণ। অর্ধজারণ, এখানে কি? অর্ধবিজারণ, অর্ধবিজারণ। জারণ কার হয়েছে? খেয়াল করে দেখো, জিঙ্কের হয়েছে জারণ। সো জিঙ্ক শুরুতে কি ছিল? শুরুতে ছিল জিঙ্ক। বিক্রিয়া শেষে কি হয়েছে বলতো? জিঙ্ক +2 আয়নে পরিণত হয়েছে। 2+ আয়নে পরিণত হয়েছে। এর কথা অর্থ হলো জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা? দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। কিন্তু কথা হলো যেখানে জিঙ্ক আছে কয়টা? জিঙ্ক আছে মোট 3টা। সো একটা জিঙ্ক যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 3টা জিঙ্ক কি করবে? 3টা জিঙ্ক ত্যাগ করবে হচ্ছে 6টা ইলেকট্রন। ত্যাগ করে সে কি করবে? দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি এটাকে আয়ন হিসেবে লিখবা। আচ্ছা, আমরা এখানে আয়ন হিসেবে লিখি যে জিঙ্ক 2+ আয়ন। যখন তুমি প্লাস হিসেবে লিখবা তখন কিন্তু জিঙ্কের নিচে আর এরকম 3 লেখা যাবে না। এই সংখ্যাটাকে তখন কি করব? আমরা সামনে লিখবো। খুব ভালোভাবে মনে রাখো, যখনই তুমি কোন একটা পরমাণুকে আয়ন হিসেবে লিখবা তখন তার নিচের যে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো কিন্তু তার নিচে লেখা যাবে না। এই সংখ্যাটাকে তখন সামনে লিখতে হবে। তাহলে 3টা জিঙ্ক 6টা ইলেকট্রন ত্যাগ করে 3 জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এখন এই যে 6টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 6টা ইলেকট্রন কি করতে হবে? আমাকে এখন গ্রহণ করতে হবে। এখন খেয়াল করো, হাইড্রোজেন শুরুতে কি ছিল বলে? H+। সে কি করেছে বলতো? সে বিক্রিয়া শেষে হয়ে গেছে হাইড্রোজেন কি? নিরপেক্ষ পরমাণু হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো তো যে একটা হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়? হাইড্রোজেন 0। এখন আমার প্রশ্ন হলো এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে মোট 6টা। তাহলে এই 6টা হাইড্রোজেন কি করবে? এই 6টা ইলেকট্রন আমার এখন কি করবে? গ্রহণ করবে। তাহলে 6টা হাইড্রোজেন 6টা ইলেকট্রন গ্রহণ করলে এখানে কি আমি লিখতে পারবো 6H0? না, তখনই লিখতে পারবো না, কারণ আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে বিপরমাণু গ্যাস। এইরকম 6টা হাইড্রোজেন তৈরি হবে আমার এখানে, 6টা এরকম প্রত্যেকটা 6টা হাইড্রোজেন তৈরি হবে। এই দুইটা করে হাইড্রোজেন মিলে কি হবে? একটা H2। এই দুইটা হাইড্রোজেন মিলে হবে একটা H2। এই দুইটা হাইড্রোজেন মিলে হবে H2। তার মানে কি 1 2 3, 3টা H2 আছে আমার এখানে। আমি এখানে লিখতে পারি যে 3H2 এবং এর যাওয়ার মান কি? 0। তাহলে খেয়াল করে দেখো, যখনই তুমি দ্বিপরমাণু গ্যাস লিখবা তখন কিন্তু আর এরকম পরমাণু আকারে লেখা যাবে না, তখন কিন্তু অবশ্যই তাকে অণু আকারে লিখতে হবে। সো এখানে কিন্তু 6টা হাইড্রোজেন আছে। এই 6টা H+ আয়ন 6টা ইলেকট্রন গ্রহণ করে সে কি করলো বলতো?
হাইড্রোজেন নিরপেক্ষ অণুতে পরিণত হয়ে গেছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।